নমস্কার, আমি সৌভিক। আজকে মীন রাশি এবং মীন লগ্নে জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই ফলাফল মীন রাশি এবং মীন লগ্নে উভয় লিঙ্গের মানুষদের জন্য প্রযোজ্য। এছাড়া আমাকে অনেকে প্রশ্ন করেন যে মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফলাফল বলুন বা মীন লগ্নের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ফলাফল বলুন। দেখুন, এইভাবে ফলাফল বলতে গেলে আমাকে মীন রাশি বা মীন লগ্নের ওপর অনেক ফলাফলের ভিডিও করতে হবে। আপনারা সবাই জানেন যে মীন রাশি 3টে নক্ষত্র দিয়ে তৈরি। 3টে নক্ষত্র মানে 3টে করে ফলাফল। আবার প্রতিটা নক্ষত্রে 4টি করে চরণ আছে। আপনারা সবাই নক্ষত্রকে ধরেন, চরণটাকে অ্যাভয়েড করেন। সেই চরণ হিসাবে ফলাফল আবার ভিন্ন হবে। 4টি চরণে 4টি ফলাফল। ধরুন আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রথম চরণে জন্ম। দেখুন, উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র, এটার একটা ফলাফল। আবার প্রথম চরণে ফলাফল আবার ভিন্ন। প্রথম চরণ নির্দেশ করে ধর্ম। ধর্ম মানে শুধু আধ্যাত্মিক করা নয়, ধর্ম মানে জীবনে সব কর্ম সঠিকভাবে করা। এছাড়া প্রথম চরণ ফায়ার এলিমেন্টকে নির্দেশ করে, অর্থাৎ তাপ এবং বল। ফায়ারের বাংলা মানে কি? অগ্নি। অগ্নি যে কোনো জিনিসকে পিউরিফিকেশন করে, পবিত্র করে। তাই আমরা যখন যজ্ঞ করি তখন দেখবেন অগ্নিতে কিছু দিয়ে সোহা বলি, তাই না? কিছু অর্পণ করে সোহা বলি। তার মানে যে বস্তু অগ্নিতে অর্পণ করা হয় সেই বস্তুটা পবিত্র হয়ে যায়। আর অগ্নি অনেকটা না মেসেঞ্জার বা কমিউনিকেশনের কাজ করে। এর অর্থ আমরা যদি যজ্ঞের মধ্যে কোনো বস্তু দান করি তার অগ্নি মারফত সেটা দেবতাদের কাছে পৌঁছে যায় বা অগ্নি সেটা দেবতাদের কাছে পৌঁছে দেয়। তার মানে বুঝতে পারছেন আলোচনাটা কতটা গভীর এবং সময় সাপেক্ষ। আবার ধরুন কারো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। সেম নক্ষত্র, শনির নক্ষত্র, ফলাফল একই। 4র্থ চরণে জন্ম মানে ফলাফলটা একটু আলাদা হবে। 4র্থ চরণ নির্দেশ করে জলকে। জল মানে ইমোশন, আবেগ, পিউরিফিকেশন, স্বচ্ছতা, তাই না? তার মানে সেই ব্যক্তি একটু আবেগপ্রবণ হবে এবং সব কাজের মধ্যে পূর্ণতা খুঁজবে বা পিউরিফিকেশন খুঁজবে। আবার 4র্থ চরণ মানে মোক্ষ। মোক্ষ মানে যে কোনো বিষয় প্রাপ্তির পর চরম আনন্দ, পরিপূর্ণতা। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি কতটা গভীর ক্যালকুলেশনের দরকার হয়, কতটা সময় সাপেক্ষ নক্ষত্র ভিত্তিক আলোচনা। তাছাড়া আপনার এই বছর কেমন যাবে, ওই বছর কেমন যাবে, সেটা তিথি প্রবেশ নামে একটা ফর্মুলা আছে যেটা দিয়ে করা হয়। থাক সে কথা। আমি রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা স্টেপ বাই স্টেপ শুরু করছি, অর্থাৎ মিনকে রাশি হিসাবে মিন রাশি এবং মিনকে লগ্ন হিসাবে মিন লগ্ন ভিত্তিক আলোচনা করছি। দেখুন, সবার প্রথমে রাহুকেতুর কথায় আসি। দেখুন, আমি রাহুকেতু গোচর নিয়ে একটা বড় ভিডিও আলাদা করেছি, আপনারা অনেকে দেখেছেন। আর যারা দেখেননি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি, পারলে দেখে নেবেন। আমি কথা দিচ্ছি আপনার মনের ভেতর, যারা দেখেননি আপনার মনের ভেতর রাহু কেতু নিয়ে যত প্রশ্ন আছে সব উত্তর আপনি ভিডিওটায় পাবেন। দেখুন, রাহু আপনার প্রথম ঘর মীন রাশিতে গোচর করছে, অর্থাৎ আপনার জন্মকালীন চন্দ্রের সাথে রাহুর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব একটা ভালো নয়। চন্দ্র মানে কি? আপনার মন, আর রাহু হলো আকাঙ্ক্ষা বা অনভিপ্রেত চাহিদা, অর্থাৎ এমন চাহিদা যার কোনো সীমা নেই। এর ফলে আপনার মন অস্থির হয়ে উঠবে, কারণ আপনার চাহিদা তো পূর্ণ হবে না, তাই না? আমার চাই, এটা চাই, ওটা চাই, এটা চাই, ব্যাস গেল। আবার এটাও দেখা গেছে এই সময় জন্মস্থান থেকে দূরে দূরে কোথাও যাওয়া বা বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই সময় নদীর তীরবর্তী জায়গা বা কোনো সঙ্গমস্থল বা কোস্টাল এরিয়াতে ভ্রমণ সম্ভব। তবে জন্মকালীন চন্দ্রের উপর দিয়ে যখন পাস হয়, রাহু প্রচুর পরিমাণে মানুষকে না কনফিউশন তৈরি করায়। তবে তার সাথে সাথে আপনার মধ্যে আর্টিস্টিক বিষয়ে উৎসাহ বাড়াবে এবং আপনি আর্ট অফ লিভিংয়ের প্রতি আপনি ইন্টারেস্ট হবেন। এর সাথে সাথে এই সময় খরচ বেশি হয় বা অকারণে টাকা লসও হতে পারে। আবার তার সাথে সাথে প্রতি রাত্রে আপনি স্বপ্নও দেখবেন। তবে আপনার পারিপার্শ্বিক বন্ধুবান্ধবের থেকে আপনি কিন্তু কিছু অপ্রত্যাশিত আচরণ লক্ষ্য করবেন। দেখুন, এই বিষয়গুলো মীন রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আর মীন লগ্নের মানুষরা একটু অস্থির হয়ে উঠবে। তবে এই সময় মীন লগ্নের মানুষরা যদি বিদেশি বস্তু বা বিদেশি সংস্থার সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে খুব ভালো, কিংবা আপনার যোগাযোগ হতে পারে। তার সাথে সাথে দূরে কোথাও ভ্রমণ বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন বা টেকনোলজি বিষয়ে আপনার কর্ম যদি যুক্ত থাকে সফলতা আসবে। তবে একটা বিষয়, আপনি এই সময় নিজেকে নিয়ে বড্ড বেশি ভাববেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি বাড়িতে ইলেকট্রনিক বস্তুগুলো দেখছেন খারাপ হচ্ছে বা বারবার রিপেয়ারিং করার দরকার পড়ছে তাহলে সতর্কতা অবলম্বন করবেন। আর নিজের স্বাস্থ্য এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। এবার কেতুর গোচর নিয়ে বলবো। দেখুন, কেতু সপ্তম ঘর দিয়ে পাস করছে, অর্থাৎ বিবাহিত রিলেশনে এফেক্ট হবে, প্রভাবিত করবে। জীবনসঙ্গী স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। আবার এটাও দেখা গেছে যদি আপনার আগে বিবাহিত সম্পর্ক যদি ডিস্টার্ব থাকে তাহলে এই সময় তা ঠিক হয়ে যাবে। আবার অনেকের এই সময় ডিভোর্স বা সেপারেশন হবে। আবার যারা অবিবাহিত তাদের বিবাহের সুযোগ তৈরি হবে। কেন? কেতু মঙ্গলসূত্রের কাজ করে। দেখুন, রাহু কেতুর একটা ফান্ডা আছে। রাহু যখন যেভাবে অবস্থান করে, যে ভাবের ওপর ফোকাস বেশি করা, সেই ভাবে কারকতার উপর ফোকাস করে বেশি করা। অর্থাৎ রাহু এখন প্রথম ঘরে আপনার বসে আছে, এখন আপনি নিজের ওপর বেশি ফোকাস
করবেন। আর কেতু যেখানে অবস্থান করে না, সেখান থেকে ফোকাস সরিয়ে দেয়। এখন আপনার বিবাহিত জীবনের দিক দিয়ে ফোকাস কমে যাবে, বা জীবন সঙ্গীত থেকে আস্তে আস্তে আপনার ইন্টারেস্ট একটু কম হবে। আরেকটি বিষয়, কিন্তু সপ্তমে অবস্থান করছে, সপ্তম স্থান কিন্তু ব্যবসায়ীদের স্থান, তাই ব্যবসার ক্ষেত্রে একটা প্রভাব আসবে। হয়তো পুরোনো ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা শুরু করবেন, বা ব্যবসার নতুন আইটেম নিয়ে আসতে পারেন আপনি। দেখুন, রাহুকেতুর ফলাফল নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি যে ভিডিওটা করেছি আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার জন্মছকে বর্তমানে গোচরে শনির অবস্থান এবং তার সাথে সাথে দশম ঘরের উপর নির্ভর করে আপনার কর্মজীবন। আর শনি গোচরে আপনার জন্মছকে যে ভাবগুলোকে অ্যাক্টিভ করবে, সে ভাবের কারকতার উপর নির্ভর করে আপনার কর্মজীবন। তখন শনি এখন না ফুল মুডে আছে, নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে। হ্যাঁ, আর আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে। আপনারা কিন্তু সারাসাথী প্রভাব একটু একটু করে বুঝতে পারছেন, বা যত দিন যাবে আস্তে আস্তে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মীন রাশি, মীন লগ্নের উপর রাহু অবস্থান করছে, সপ্তমে কেতু। একটু একটু করে কিন্তু টাফ কন্ডিশন আসবে। তবে জ্যোতিষ কখনো কাউকে ভয় দেখায় না। দেখুন, প্রত্যেকটা গ্রহে দৈবিক এবং ভৌতিক ফলাফল দেয়, আপনি সেটা পাবেন। আবার কোনো কোনো গ্রহ লিভিং সিগনিফিকেন্সকে ক্ষতি করে, মানে আমাদের শরীরের অঙ্গ বা রিলেশনকে হার্ম করে। তার সাথে সাথে নন লিভিং সিগনিফিকেন্সকে আবার বাড়িয়ে দেয়, উন্নতি করায়। যেমন মান সম্মান, খ্যাতি, এডুকেশন, ভালো রেজাল্ট, এগুলো হলো নন লিভিং সিগনিফিকেন্স। দেখুন, ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি পুরো ডিটেলসে আলোচনা করব। শনি আপনার রাশি বা লগ্নে দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশ ঘর হলো আপনার পা বা পায়ের পাতা নির্দেশ করে, অর্থাৎ এই সময় আপনার পায়ের পাতা বা পায়ে চোটাঘাত লাগতে পারে, বা আপনার পা বেশি চলবে, অর্থাৎ ভ্রমণ আপনি করতে পারেন, বেশি ছোটাছুটি করতে হতে পারে। তাই আপনি একটু বেশি পায়ের যত্ন কিন্তু নিতে হবে আপনার, বা আপনি নেবেন। এবার শনি জুতো নির্দেশ করে, অর্থাৎ জুতো ছিঁড়ে যাওয়া বা বারবার জুতো বদল হতে পারে আপনার, যেগুলো ছোটো ছোটো ইভেন্ট। এছাড়া দ্বাদশ ঘর নির্দেশ করে ব্যয়, ইনভেস্টমেন্ট, ফরেন, লস, মেডিটেশন, ডোনেশন, জেল, হসপিটালিটি বা হসপিটালাইজেশন। তাছাড়া আপনার দাদু দিদা, আপনার বাম চোখ, অর্থাৎ এতগুলো বিষয়কে শনি প্রভাবিত করবে। প্রথমত খরচের ব্যাপারে আপনাকে নজর রাখতে হবে, আর ধোঁকা বা লস হওয়ার সম্ভাবনা আছে। তাই ভুলভাল কোনো অ্যাপে ক্লিক করবেন বা লিঙ্কে ক্লিক করবেন না, একটু সচেতন থাকবেন। আপনার পায়ের পাতা বা বাম চোখের বিষয়ে খেয়াল রাখবেন, আপনার দাদু দিদার স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। আরেকটি বিষয়, যেমন খরচা হচ্ছে তো সেরকম হবে, তার সাথে সাথে যারা বিদেশি সংস্থা বা বিদেশে আছেন, বা যে কোনোভাবে বিদেশের সাথে সম্বন্ধযুক্ত কাজে যুক্ত, তাদের কিন্তু সফলতা আসবে। এই সময় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করতে পারেন, তার সাথে সাথে পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনি প্রফিট পেতে পারেন। দেখুন, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা পারলে গ্রুপে জয়েন করবেন, ছোটো ছোটো ইনফরমেশন পাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়া নিজের জন্য বা যে কোনো কাজের জন্য আপনাকে হসপিটাল যেতে হতে পারে, বা যে কোনো কাজের জন্য আপনাকে জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে, বা লং জার্নি হতে পারে। দেখুন, এই বিষয়গুলো আগামী 1.5 বছর আপনার জীবনের সাথে ঘটতে পারে। শনি দ্বাদশে অবস্থান করছে, মানে আপনারা যারা ফরেন বিষয়ের সাথে যুক্ত, তাদের কিন্তু কর্মক্ষেত্রে ভালো সাফল্য আসবে। আবার শনি কী করছে, দ্বাদশে থেকে তৃতীয় দৃষ্টি আপনার কোথায় দিচ্ছে, মেষে, আপনার দ্বিতীয় ঘরে, অর্থাৎ দ্বিতীয় ঘর অ্যাক্টিভ করছে। ওখানে কিন্তু আপনার বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতির ওপর শনি তৃতীয় দৃষ্টি পড়ছে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন লট এবং দশম লট, অর্থাৎ আপনার দশম লট কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ এটা আপনার কর্মের জন্য ভালো খবর, কর্মক্ষেত্রে উন্নতি হবে। দেখুন, এতদিন আপনার বৃহস্পতির সাথে না রাহু অবস্থান করছিল, তাই না? এখন বৃহস্পতি পুরো মুক্ত, ভালো রেজাল্ট পাবেন আপনি দ্বিতীয় ঘরের পরিপ্রেক্ষিতে। তারপর মে মাসে বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘর বৃষতে যাবে। বৃষতে বসে বৃহস্পতি আপনার দশম ঘরে দৃষ্টি দেবে। বৃহস্পতি কে? আপনার দশম লট, দশমে দৃষ্টি, তাই না? আশা করি মে মাসের পর থেকে আপনি কর্মক্ষেত্রে আরেকটু বেশি ভালো অনুভব করবেন। এছাড়া দ্বিতীয় ঘর হলো অর্থের ঘর, তাছাড়া ফ্যামিলি, ফুড হ্যাবিট, ডান চোখ, এগুলোও নির্দেশ করে। এইসব বিষয়ে আমি পরে আলোচনা করছি। অর্থাৎ এই কটা বিষয়ের ওপর 2024 সালে আপনার কিছু ইভেন্ট ঘটবে। দেখুন, ইভেন্ট হওয়া মানে সবসময় নেগেটিভ তা কিন্তু নয়, ইভেন্ট পজিটিভও হয়। নেগেটিভ হতে গেলে আপনার জন্মছকের ওই ইভেন্ট প্রমিস থাকতে হবে, পজিটিভ হতে গেলেও প্রমিস থাকতে হবে। আবার দেখুন, ইভেন্ট হলো না, সাময়িক কিছু হলো, ঠিক না? দ্বিতীয় ঘর কর্মের দিক দিয়ে ফিনান্স, ব্যাংকিং, টিচিং, ফুড রিলেটেড ব্যবসা ইত্যাদি নির্দেশ করে। ফলস্বরূপ
এসব বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। এরপর শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করে ষষ্ঠ ঘরকে অ্যাক্টিভ করছে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। যখন গোচরে শনি 6 আর 12 ভাবকে অ্যাক্টিভ করে বা একসাথে অ্যাক্টিভ করে বা যে কোনো একটাকে অ্যাক্টিভ করে, তখন কিন্তু একটু সতর্কতার প্রয়োজন। দেখুন, গোচরে বৃহস্পতি যখন ফল দেয়, চোখ বন্ধ করে ফল দেয়। যেমন কেউ ভালো কর্মের সাথে যুক্ত, তাকে সফলতা দেবে। আবার কেউ সাতটা জুয়া দ্বারা প্রফেশনে যুক্ত, ওখান থেকে টাকা কামাচ্ছে, তাকেও সাকসেস দেবে। এটা বৃহস্পতির নিয়ম। খারাপ ভালো দেখবেন, আমি দেবো ভালো ফল ভাই, ঠিক আছে। আর শনি কী করে? পাপ পুণ্য বিচার করে ফল দেবে। দেখুন, ষষ্ঠ ঘর হলো আপনার রোগ রিপু ঋণ আর আপনার চাকরির জায়গা। এই ষষ্ঠ ঘরে এপ্রিল পর্যন্ত ডাবল ট্রানজিট চলবে। মানে এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আর শনি সপ্তম দৃষ্টি আছে, অর্থাৎ আপনার ষষ্ঠ ঘর রিলেটেড ইভেন্ট পাক্কা, ঠিক না? আর সবচেয়ে বেশি শিওর হবেন আপনার যদি মীন রাশির সাথে সাথে মীন লগ্নও থাকে। দেখুন, ষষ্ঠ ঘর হলো রোগ রিপু ঋণের জায়গা, আপনার মামা ইত্যাদির কারক। এর ফলে এই বিষয়গুলি অ্যাক্টিভ হবে। আমি রোগের বিষয়ে বিস্তারিত পরে বলবো। তবে যদি আপনার রোগ থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, না হলে শরীরের যত্ন নিতে হবে আপনার। এছাড়া পুরনো শত্রুতা আপনার শেষ হবে, আর যদি শত্রু না থাকে তাহলে কিন্তু নতুন শত্রু তৈরি হবে। আর ষষ্ঠ ঘর কিন্তু প্রকাশ্য শত্রু, আপনার প্রকাশ্য শত্রু বাড়বে, গোপন শত্রু 12 হাউস, ঠিক না? এছাড়া ঋণ, আপনার বকেয়া ঋণ থাকলে পাওনাদার আপনাকে তাগাদা দিয়ে দিয়ে শেষ করে দেবে, আপনি নাজেহাল হয়ে উঠবেন। এছাড়া যদি আপনি ঋণের জন্য আবেদন করেন তাহলে তা মঞ্জুর হবে। আর পুরনো যদি ঋণ থাকে আপনি এই সময় শোধও করতে পারেন। হ্যাঁ, সবসময় যে নেগেটিভ হয় তা নয়। আপনি পুরনো ঋণ শোধ করলেন, নতুন ঋণ পেলেন। আর দেখুন, ষষ্ঠ ঘর আপনার মামাকে নির্দেশ করে, অর্থাৎ আপনার মামার বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া ষষ্ঠ ঘর হলো সেবার ঘর, অর্থাৎ চাকরির জায়গা। আপনি এই সময় নতুন চাকরির সন্ধানও পেতে পারেন। তাছাড়া মীন রাশির নবম ঘরে শনির দশম দৃষ্টি আছে, অর্থাৎ ভাগ্যের ঘর এখন অ্যাক্টিভ। দেখুন, এপ্রিল পর্যন্ত বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। এপ্রিলের পর বৃহস্পতি বিশ্বতে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার নবম ঘরে দেবে, বৃশ্চিকে। অর্থাৎ মে মাস থেকে আপনার নবম ঘরে ডাবল ট্রানজিট চলবে। ডাবল ট্রানজিট কি জানেন? যখন বৃহস্পতি এবং শনির দৃষ্টি যৌথভাবে যে কোনো একটা ঘরে পড়ে, আর যখনই যে ঘরে পড়ে সেই ঘরে কিন্তু সেই ঘরে কারকতা কিন্তু আপনার জীবনে ঘটবে। দেখুন, নবম ঘর আপনার পিতা, হায়ার এডুকেশন, লং জার্নি, লং ডিস্টেন্স ট্রাভেল, গুরু। এর ফলে এই বিষয়গুলো আপনার সুপার অ্যাক্টিভ হবে। তাছাড়া নবম ঘর আপনার ভাগ্যের ঘর, ভাগ্যের সাহায্য আপনি পাবেন। আপনার পিতার বিষয়ে কিছু কর্ম হতে পারে, এর সাথে সাথে দূরবর্তী জায়গায় ভ্রমণ হতে পারে। দেখুন, মীন রাশি বা মীন লগ্নের মানুষদের নবম ঘরে শনির দৃষ্টি আর মে মাস থেকে বৃহস্পতি শনির দৃষ্টি যখন পড়বে, আপনার পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে আপনার উপর, দেখবেন আপনি। এগুলো হলো মানে আমি যেই বিষয়গুলো বললাম, এই বিষয় আপনার লাইফে মেজর ইভেন্ট ঘটবে বা স্মরণীয় কোনো ইভেন্ট 2024 সালে ঘটবে। তার সাথে সাথে বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরকে অ্যাক্টিভ করলো, অষ্টম ঘরেও দৃষ্টি দেবে। অষ্টম ঘর আপনার শ্বশুরবাড়ি নির্দেশ করে, মানে যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ি নির্দেশ করে। এর সাথে সাথে আপনার জীবনসঙ্গী রোজগারও নির্দেশ করে, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে, আপনার জীবনসঙ্গী রোজগার বাড়বে। তাছাড়া পৈতৃক সম্পত্তি, অষ্টম ঘর পৈতৃক সম্পত্তি নির্দেশ করে, পৈতৃক সম্পত্তি থেকে উপার্জন, বা যারা রিসার্চ ওয়ার্ক, টেকনোলজি, অকাল সায়েন্স, লাইফ ইন্স্যুরেন্স, সিক্রেট এজেন্সি, যারা পদ্মার আড়ালে থেকে কাজ করে, ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মে সফলতা আসবে। এছাড়া বৃহস্পতি দৃষ্টি আপনার একাদশ ঘরে এপ্রিল পর্যন্ত থাকবে, অর্থাৎ উপার্জনে পরিবর্তন আসবে, উপার্জন বাড়বে। এটা এপ্রিল পর্যন্ত বৃহস্পতির ফলাফল। এরপর কী হবে? বৃহস্পতি এপ্রিলের পর আপনার এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ঘর মেষ রাশিতে অবস্থান করে বৃহস্পতির ওপরে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে, দশম লবটা আপনার অ্যাক্টিভ, তাই না? তারপর বৃহস্পতি দ্বিতীয় এবং শনির দ্বিতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় আছে। বৃহস্পতি মেষে তো বসে আছে, মানে দ্বিতীয় বসে আছে, আর শনির দ্বিতীয় দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে মেষে পড়ছে। অর্থাৎ দ্বিতীয় ঘর সম্বন্ধে কারকতা যুক্ত ব্যক্তিদের সফলতা আসবে, মানে যারা টিচিং, ফিন্যান্স, ফ্যামিলি ব্যবসা, ফুড রিলেটেড কাজ করছেন তাদের পজিটিভ হবে। এরপর মে মাসে বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় বিশ্বতে অবস্থান করবে, অর্থাৎ তৃতীয় ঘর অ্যাক্টিভ হবে। দেখুন, তৃতীয় ঘর নির্দেশ করে কি? আপনার ভাই বোন, প্রতিবেশী, পরাক্রম, সাহস, আপনার স্কিল, আপনার অভ্যাস, এন্টারটেনমেন্ট, ছোট দূরত্বের ভ্রমণ, তাই না? আপনার গুরুর উপদেশ, লস অফ মেন্টাল পিস, আপনার হাত বা বাহু। অর্থাৎ মে মাসে বৃহস্পতি বিশ্বতে প্রবেশের ফলে এতগুলো বিষয় প্রভাবিত হবে, এতগুলো বিষয়ের উপর ইভেন্ট ঘটবে। তবে বৃহস্পতি শুভগ্রহ, অর্থাৎ শুভফল প্রাপ্তি হবে। ছোট ছোট ভ্রমণ হতে পারে, আপনার ছোট ছোট ভ্রমণ হতে পারে, বা আপনার ভাই বোনদের বিষয়ে উন্নতি হবে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়বে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। যারা ব্যবসায়ী
তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন বা নতুন ব্যবসা শুরু করতে পারবেন। তারপর আপনার একাদশ করে মকরে বৃহস্পতি নবম দৃষ্টি দেবে। একাদশ করে আপনার উপার্জনের করে ফলস্বরূপ মে মাসের পর থেকে আপনার উপার্জন বাড়বে। এটা গেল বৃহস্পতির 2024-এ কোন কোন বিষয় আপনার জীবনে ঘটাবে। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের বিষয়ে পৃথকভাবে আলোচনা করি, ফলাফল আলোচনা করি। দেখুন, ষষ্ঠ স্থান হলো সিংহ রাশি, এপ্রিল পর্যন্ত ডাবল ট্রানজিট চলছে। তারপর সারা বছর শনির দৃষ্টি থাকবে, অর্থাৎ চাকরির জায়গায় অ্যাক্টিভ থাকবে। এই সময় চাকরির ক্ষেত্রে পরিবর্তন বা দায়িত্ব পরিবর্তন বা পদোন্নতি বা একটা চাকরি ছেড়ে নতুন চাকরিতে অন্তর্ভুক্ত হয়, এসব কিন্তু হতে পারে। বা দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন। দেখুন, যে ঘর যে বছরে বৃহস্পতি শনি অ্যাক্টিভ করাতে সেই রিলেটেড ইভেন্টগুলো কিন্তু ঘটে। তাই ষষ্ঠ ঘর আপনার কিন্তু ঝুট ঝামেলা, মামলা মোকদ্দমার ঘর। তাই কর্মক্ষেত্রে কিন্তু অশান্তি হতে পারে, কারোর সঙ্গে লাগবেন না, হ্যাঁ, নতুন করে অশান্তি ক্রিয়েট করবেন না, নেগেটিভিটি নিজের কাছে আসতে দেবেন না। আর একটা কথা আছে, যাদের মামলা মোকদ্দমা অলরেডি চলছিল তাদের কিন্তু নিষ্পত্তি হতে পারে। আবার যারা নিউট্রাল আছে তারা কিন্তু ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারে। তবে ব্যক্তিগত জন্মছকে মামলা মোকদ্দমা যোগ না থাকলে কিছু হবে না, অত ভয় পাবেন না, সাময়িক হবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মন দিয়ে চাকরি করুন। আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন মে মাসের পর আরও সুযোগ পাবেন। আর চাকরিরত ব্যক্তিদের মে মাসের পর থেকে আপনার উন্নতি হবে। এবার ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে বলবো। বছরের শুরুতে ব্যবসার ক্ষেত্রে যেমন চলছিল তেমন চলবে। মে মাসের পর থেকে পরিবর্তন আসবে, এবং পরিবর্তনটা অবশ্যই শুভ হবে। আশা করি বাকি মাসগুলো আপনার ভালো যাবে। এপ্রিল মাস, আগস্ট মাস ব্যবসায়ীদের জন্য উল্লেখযোগ্য প্রমাণিত হবে। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার অর্থনৈতিক বিষয় দেখতে গেলে দুইটি ঘর দেখতে হয়, দ্বিতীয় এবং একাদশ, তার সাথে সাথে শুক্রের অবস্থান। আপনার দ্বিতীয় ঘরে অলরেডি শনির দৃষ্টি আছে, দ্বিতীয় ঘর অ্যাক্টিভ আছে, আবার বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে। আপনার সারা বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া দ্বিতীয় ঘর না, অর্থের সাথে সাথে অর্থ আপনি কতটা সঞ্চয় করতে পারবেন সেটাও দেখা হয়। যদি আপনার আগে অর্থ সঞ্চয় আপনি ঠিকমতো না করতে পারেন, এবার কিন্তু তা হবে। আপনার এই সময় নতুন সোর্স অফ ইনকাম স্টার্ট হতে পারে। আশা করি 2024 সালে আপনি অর্থের দিক দিয়ে স্বাভাবিক থাকবেন। আর এপ্রিল মাসের 24 তারিখ থেকে মে মাসের 19 তারিখ পর্যন্ত আপনার অর্থবৃদ্ধি ভালো হবে। তারপর জুন মাসে 3 তারিখ থেকে মঙ্গল যখন আপনার মেষ রাশিতে যাবে, তখন ওই 1.5 মাস কিন্তু আপনার অর্থবৃদ্ধি ভালো করাবে। তারপর আপনার দ্বিতীয় ঘরের পরিপ্রেক্ষিতে যেমন চলছিল তেমনই চলবে। তারপর আবার 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত আপনার আর্থিক বৃদ্ধি বেশি হবে। আশা করি এই 2024 সালে যাদের উপার্জন একদম হচ্ছিল না তারা উপার্জন করতে পারবেন। এবার আপনার একাদশ ঘর মকর রাশির দিকে নজর দিয়ে, আপনার একাদশ লটকে শনি বর্তমানে আপনার দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট সেক্টর বা বিদেশি কারকতার সাথে যাদের কর্মযুক্ত তাদের কিন্তু সাফল্য আসবে, বা যারা জন্মস্থান থেকে অনেক দূরে আছে তাদেরও হবে। তারপর এপ্রিল পর্যন্ত যেমন চলছিল সেইভাবে চলবে। এপ্রিলের পর বৃহস্পতি যখন বিশ্বতে অবস্থান করে নবম দৃষ্টি আপনার মকর রাশিতে দেবে, এই বিষয়টা কিন্তু দারুণ। তার মানে মে থেকে আপনার উপার্জন বাড়বে। দেখুন, বৃহস্পতি আপনার দশম লর্ড হয়ে মে মাস থেকে আপনার কন্যা, অর্থাৎ সপ্তম দৃষ্টি, কন্যাতে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনার সপ্তমে দৃষ্টি দেবে, তার সাথে সাথে মকর রাশিতেও দৃষ্টি দেবে। আপনার উপার্জন বাড়বে, তার সাথে সাথে আপনার ব্যবসার বৃদ্ধি হবে। তবে বৃহস্পতি 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। এই সময় বৃহস্পতির ফলাফল কিন্তু ভিন্ন হতে পারে। এছাড়া শনি গ্রহ জুন মাসে 30 তারিখ থেকে 15ই নভেম্বর পর্যন্ত বকরি থাকবে, ফলে শনির ফলাফলের কিছু তারতম্য ঘটবে। দেখুন, বকরি গ্রহের একটা ফান্ডা আছে, ম্যালেফিক গ্রহ, যে মানে শনি যখন বকরি হয় তখন ভালো ফল দেয়। আবার যাদের বকরি হওয়ার আগে ভালো ফল দিচ্ছিল তাদের কিন্তু ফলটা আবার উল্টো হয়ে যায়, অত ভালো ফল দিতে পারে না। আর যাদের ব্যক্তিগত জন্মছক অনুযায়ী শনি খারাপ ফল দিচ্ছিল তাদের কিন্তু ভালো ফল আসে, এটা দেখেছি হয় এটা। আর বৃহস্পতি বকরি হলে ভালো ফল দেয় না। এবার শুক্রের পজিশনের বিষয়ে আলোচনা করি। এই মাসে মার্চ থেকে মে পর্যন্ত এবং 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত শুক্রের পজিশন ভালো থাকবে। ভালো মানে অর্থপ্রাপ্তি অনুকূল থাকবে, অর্থাৎ আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই বছরে আপনার অর্থভাগ্য মোটের ওপর শুভ থাকবে, তবে খরচ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরের দিকে নজর দিতে হবে। দেখুন, দ্বিতীয় ঘর শুধু অর্থ না, আপনার ফ্যামিলি, স্পিচ, খাদ্য স্বভাব, ফুড হ্যাবিট বা ডান চোখ, মুখমণ্ডল, এতগুলো বিষয় কিন্তু আইটেম কিন্তু দ্বিতীয় ঘরের উপর নির্ভর করে। শনি যখন অ্যাক্টিভ করে রেখেছে, তাই না, তার মানে এই রিলেটেড ইভেন্ট হবে। আর বৃহস্পতি অবস্থান করছে, এতক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। হয়তো এখন আপনার নতুন আত্মীয়তা শুরু হতে পারে বা পুরনো আত্মীয়তা বন্ধ হতে পারে, আবার খারাপ হয়ে যাওয়া সম্পর্কগুলো পুনরায় চালু হতে পারে।
এছাড়া এপ্রিল পর্যন্ত যেরকম চলছিল সব ঠিক আছে, তারপর জুন মাস থেকে পারিবারিক সদস্যদের সাথে কথা বলার সময় কিন্তু অবশ্যই যত্নশীল হবে, কারণ কি বৃহস্পতি সরে যাবে, তাই অপশব্দ প্রয়োগের ফল সম্পর্ক নষ্ট হতে পারে। আর নতুন বছরে বাকিটা সময় স্বাভাবিক থাকবে। তবে আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলো বিষয়ে বাকি মাসগুলো একটু যত্নশীল হবে। তবে মে মাসের পর থেকে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, আপনি আপনার ভাই বোনদের সাহায্য পাবেন। এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই। আপনার চতুর্থ ঘর হলো মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো গ্রহের দৃষ্টিও নেই, তাই না, বছরের শুরুতে। চতুর্থ ঘর কি? গৃহসুখ, আপনার মন, আপনার মা, দেহের অঙ্গের মধ্যে আপনার বুক। চতুর্থ ছাড়া মন বা আপনার মাকে দেখা হয়, চন্দ্র থেকে দেখা হয়, তাই না। চন্দ্র মানে কি? মন, মা একই। তাই নিজের মায়ের স্বাস্থ্য অবশ্যই যত্ন নেবেন এবং নিজেকেও যত্নশীল রাখবেন। নিজের মনকে শান্ত রাখবেন, যে কোনো ব্যাপারে হঠাৎ রিয়্যাক্ট করবেন না। সারা মাস মোটের দিক দিয়ে নর্মাল থাকবে। এপ্রিল মাসে 10 তারিখের পর থেকে আপনার পারিবারিক দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। আর জুন মাসে আপনার পারিবারিক জীবন যথেষ্ট ভালো যাবে। বাকি মাসগুলো যেমন চলছিল আশা করি সেমন চলবে। এবার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার ভালোবাসার ঘর কি? কর্কট রাশি। কর্কট রাশি অষ্টমে শনি কুম্ভতে গোচর করছে, ঠিক না। দেখুন, আপনার পঞ্চম ঘর হলো ভালোবাসা ছাড়াও আপনার সন্তান, এডুকেশন, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, আগের জন্মের পুণ্য ইত্যাদিও নির্দেশ করে। মন্ত্র সিদ্ধির ঘর, তাই না, বাক সিদ্ধির ঘর। যারা অ্যাস্ট্রোলজার বলুন, তান্ত্রিক বলুন, ইয়ে বলুন, বাক সিদ্ধি আছে। যাদের পঞ্চম ঘর যত ভালো তাদের বাক সিদ্ধি হয় বেশি, যেটা বলবে সেটাই হয়ে যায়। আশা করি আপনার ভালোবাসার জীবনে দায়িত্ববোধের মধ্যে পরিবর্তন এসেছে। আর জীবনে যদি ভালোবাসার সঙ্গীর আপনি সন্ধান না পাওয়ান, এবার নিশ্চয়ই পাবেন। আর অলরেডি আপনি যদি সম্পর্কের মধ্যে আছেন তাহলে নিশ্চয়ই এতদিন সম্পর্কের মধ্যে কিছুটা তারতম্য ঘটেছে, ঘটে না থাকলেও কিন্তু ঘটবে। দেখুন, ভালো মন্দ সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের ছক নির্দেশ করে, তবে মেজর চেঞ্জ আসবে। এমনও হতে পারে নতুন করে কারো প্রেমে পড়তে পারেন, বা আগে যদি সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা চলছিল তা মিটে যাবে। রসায়ন ঠিকমতো না থাকলে ঠিক হয়ে যাবে। তবে এই 2024 সালে আপনার প্রেমের জীবনের ক্ষেত্রে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে মে মাসের পরে মীন রাশি বা মীন লগ্নে যেসব জাতক জাতিকাদের বিবাহের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু মে মাসের পরে তাদের বিবাহ কিন্তু হতে পারে। এবার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। দেখুন, বিবাহিত জীবন দেখতে গেলে সপ্তম অর্থাৎ কন্যা রাশিকে দেখতে হবে। দেখুন, সপ্তমে না কেতু অবস্থান করছে। আমি আগে কেতুর ফলাফল নিয়ে বিস্তৃত বলেছি, আর রিপিট করছি না। দেখুন, এপ্রিল মাস পর্যন্ত যেমন চলছিল সেরকমই চলবে। তারপর বৃহস্পতি আপনার রাশি তৃতীয় ঘর থেকে বৃষতে চলে যাবে মে মাসে। তৃতীয় ঘর থেকে পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে দেবে। সপ্তম ঘর কিন্তু অ্যাক্টিভ হবে। বিবাহিত জীবনে একটি হলেও কিন্তু শান্তি, যদি অশান্তি থাকে তাহলে কিন্তু শান্তি ফিরে আসবে। হ্যাঁ, কেতু যেমন সম্পর্ককে শান্ত করে রাখে, বিচ্ছেদ করে দেয়, আবার নতুন কোনো সম্পর্ক তৈরি করতেও কিন্তু কেতু সাহায্য করে। এমন নয় যে কেতু আছে বলে আপনি ভয় পেয়ে গেলেন, সেরকম কিন্তু কিছু নয়। তবে জীবনসঙ্গী স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। আশা করি মে মাসের পর থেকে আপনি বিবাহিত জীবন আস্তে আস্তে উপভোগ করবেন। এবার আপনার সন্তান বিষয়ে বলবো। দেখুন, আপনার না সন্তান বিষয়ে কিছু পরিবর্তন আসবে, কোনো পজিটিভ ইভেন্ট ঘটবে। যারা নিঃসন্তান তাদের সন্তান প্রাপ্তি হতে পারে। তবে এই 2024 সালটা পুরোটা সন্তানকে খেয়াল রাখতে হবে। দেখুন, আবার এই কথা শুনে ভয় পাবেন না। যদি আপনার সন্তান বাধ্য না থাকে তাহলে এখন কিন্তু বাধ্য হতে পারে। আবার বেশি যদি শান্ত থাকে, হ্যাঁ, এখন কিন্তু অমনোযোগী বা অবাধ্য হতে পারে। মানে কিছুটা চেঞ্জ হবে, তাই একটু খেয়াল রাখবেন। আবার এমনও হতে পারে আপনার সন্তানের চাকরি বা বিয়ের জন্য অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছিলেন, সেটাও এখন সম্ভব, ঠিক না। অর্থাৎ 2024 সালটি সন্তানের ক্ষেত্রে আপনার এভারেজ থাকবে। হ্যাঁ, দেখুন, পজিটিভ নেগেটিভ ওটা না ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করে। হ্যাঁ, সবসময় নেগেটিভ মাথায় নিয়ে চলবেন না, কিন্তু আমরা যেটা নেগেটিভ চিন্তা করি সেটাই কিন্তু হয়। তাই চিন্তাভাবনার মধ্যেও পজিটিভ জিনিস আনুন। এবার আপনার শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষার্থীদের যেমন চলছিল তেমন চলবে। 2024 সালে যেরকম 2024 সালে প্রত্যাশা তেমন কিছু নেই। তবে উচ্চ শিক্ষার্থী বা যারা আপার প্রাইমারি শিক্ষার্থী তাদের কিন্তু পরিবর্তন আসবে। আশা করি পরিবর্তন এসেছে, না হলে আসবে। যারা অনেক দিন ধরে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার চেষ্টা করছিলেন তাদের কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হবে। আর যারা জন্মস্থান থেকে দূরে বা পড়াশোনার জন্য রয়েছেন, তাদের বিদেশে পড়াশোনা করার জন্য গেছেন, হ্যাঁ, চেষ্টা করছেন, তাদের কিন্তু উন্নতি হবে বা সেই চেষ্টা সফল হতে পারে। তাই এই সময়টা যারা উচ্চ শিক্ষার্থী তারা অবশ্যই কাজে লাগান।
আর যারা চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু সুখবর আসতে পারে। এবার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ঘর দিয়ে আপনার স্বাস্থ্য বিচার করা হয়। আপনার স্বাস্থ্যের ঘরে মানে ষষ্ঠ ঘরে ডাবল ট্রানজিট চলছে। এখন ডাবল ট্রানজিটে একটা ফান্ডা আছে, যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সুস্থ হবেন, আর সুস্থ থাকলে কিন্তু শরীরে যত্ন নিতে হবে। এছাড়া ষষ্ঠ ঘর হলো ঋণের জায়গা, অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন ধরে লোনের জন্য আবেদন করেন এখন তা মঞ্জুর হয়ে যাবে। আবার আপনি যদি কারো থেকে লোন নিয়ে থাকেন তাহলে তা কিন্তু শোধ করতে হবে আপনাকে। আবার এটাও দেখা গেছে এই সময় আপনার থেকে যারা টাকা পায় তারা আপনাকে খুব টাকাটা দেবে। এছাড়া ষষ্ঠ ঘর মামলা মোকদ্দমা, তাই এই সময় কারোর সাথে বিবাদে একদম জড়াবেন না। দীর্ঘদিন ধরে যদি মামলাটা চলছিল তা কিন্তু এখন নিষ্পত্তি হয়ে যাবে। এটা হচ্ছে ফান্ডা। এছাড়া ষষ্ঠ ঘর হলো শত্রুর জায়গা, প্রকাশ্য শত্রুর জায়গা। আমি এগুলো আগে বলেছি, কারোর সঙ্গে শত্রুতা থাকলে তা কিন্তু শেষ হয়ে যাবে, এখন মানে শত্রুতা খতম হয়ে যাবে। আমি কিন্তু প্রকাশ্য শত্রুতার কথা বলছি, গোপন শত্রু না। গোপন শত্রু হচ্ছে 12 হাউস থেকে, 6 হাউস হচ্ছে প্রকাশ্য শত্রু। তবে এরকম আবার হচ্ছে যে নতুন করে আরোর সাথে শত্রুতা শুরু হলো, ঠিক আছে। এই বিষয়ে সিওর হতে গেলে ব্যক্তিগত জন্মছকের গ্রহের কম্বিনেশন দেখতে হবে, ঠিক আছে, বা থাকতে হবে। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন।